নমস্কার, মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকে মুখোমুখি স্টুডিও ত্রিপুরায় আমরা অতিথি রূপে পেয়েছি কল্যাণপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিবেন্দু বিকাশ পালকে। নমস্কার, আপনাকে আমাদের স্টুডিও ত্রিপুরায় অনেক স্বাগত। আজকে আমরা একজন ব্লক আধিকারিকের কি কাজ রয়েছে এবং সেই কাজ ওনারা কীভাবে এক্সিকিউট করেন এই সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমেই একজন সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাজের যে পরিধি বা তার যে সীমাক্ষেত্র সেটা যদি আপনি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের বলেন। প্রথমত আমি আপনাকে স্বাগত জানাই। তার সাথে আমি বলবো যে আমাদের অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সমষ্টি উন্নয়ন আধিকারিক হিসেবে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে। তো প্রথমত আপনারা বা এটা একটা যে নামটাই যে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একটা ব্লক এলাকার আমাদের যে সিস্টেমটা আপনারা সবাই জানেন যে প্রথমে জেলা থাকে, তারপরে সাব ডিভিশন বা মহকুমা থাকে এবং তারপরে ব্লক স্তর থাকে। তো ব্লক স্তরের ক্ষেত্রে বিশেষ করে আমাদের দুটো দিক থেকে আমাদের কাজ করতে লাগে। প্রথমত হচ্ছে যে সরকারি যে স্কিমগুলো থাকে আমাদের, সেই সরকারি স্কিমগুলো যথাযথভাবে গ্রামের শেষ স্তরের মানুষ পর্যন্ত পৌঁছানোর দায়িত্বটা কিন্তু একজন ব্লক আধিকারিকের থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশন সেটা ব্লক আধিকারিকের উপরে ন্যস্ত থাকে। তো এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আমি বলবো যে যত লাইন ডিপার্টমেন্ট আছে আমাদের ত্রিপুরা সরকারের বা যে কোনো সরকারের, ওই লাইন ডিপার্টমেন্টদেরকে সাথে নিয়ে একটা ব্লক এলাকার সমস্ত ধরনের উন্নয়নের যত কর্মকাণ্ড আছে সেগুলোকে তদারকি করা এবং সময় মতো বাস্তবায়ন করা, সেগুলো পর্যবেক্ষণ করা, সেটা হচ্ছে ব্লক আধিকারিকের মূল দায়িত্বের মধ্যে একটা। থার্ডলি বলবো যে আমাদের ল অ্যান্ড অর্ডার এবং ডিজাস্টার, এই দুটো দিক নিয়েও আমাদের অনেকটা কাজ করতে লাগে। কেননা একটা ব্লক এলাকার মানুষের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো নিয়ে অনেক সময় দেখা যায় কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়ে যায় কোনো ক্ষেত্রে। তো সেই ল অ্যান্ড অর্ডারটাও দেখতে লাগে। পাশাপাশি আমরা দেখি কি ডিজাস্টার এমন একটা বিষয় যেটা সর্বক্ষেত্রে আমরা বিগত আগস্ট মাসেও দেখেছি যে ফ্লাড কিভাবে হয়েছিল, সারা রাজ্যব্যাপী একটা ফ্লাডের সিচুয়েশন হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্লক আধিকারিকেরা যে যার মতো করে যথেষ্ট রূপে এই যে ডিজাস্টার সিচুয়েশন মিটিগেশন করাটা, সেটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে। এইবার আমি জানতে চাইবো যে গ্রামীণ যে এলাকা তার উন্নয়ন এবং সমাজ সেবামূলক যে কাজগুলি রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এতদিনের যে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স সেটা যদি আমাদের দেখুন, প্রথমত হচ্ছে এটা আমার থার্ড ব্লক চলছে। তো ফর দ্য লাস্ট 5 to 6 years I have been working as a block development officer. আমি বলবো যে হ্যাঁ, আমি সামান্য একটু অভিজ্ঞতা অর্জন করেছি, যদিও সামান্য। তো আমি দেখেছি কি মানুষের যে অ্যাসপিরেশন একটা ব্লকের যে আধিকারিক থাকে ওনার কাছে একটা সাধারণ থেকে সাধারণ মানুষের যে অ্যাসপিরেশন, প্রান্তিক মানুষের, যদি আমি বাংলাতে বলি, একজন প্রান্তিক মানুষের যে একটা অ্যাসপিরেশন থাকে, তার একটা আশা থাকে, সে যখন একটা অফিসে একটা ব্লক আধিকারিকের সাথে যখন কথা বলে তার যে অসুবিধা বা তার যে দাবি সেটা যখন জানায় এবং সেইটা পূরণের লক্ষ্যে যখন একজন ব্লক আধিকারিক সর্বতোভাবে চেষ্টা করে, তো সেটা একটা বিরাট বড় একটা প্রাপ্তি আমি বলবো একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ক্ষেত্রে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি দেখেছি যে গ্রামের মানুষ, আমি তার আগে বলতে পারেন একটা এডিসি ব্লকে আমি কাজ করেছি। তো সেখানকার যে আপনার মানুষের যে চাহিদা এবং এখন আমি আছি গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে এখানে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বেশি, যদিও এডিসি ভিসি আছে আমাদের, কিন্তু গ্রাম পঞ্চায়েতের সংখ্যা বেশি। তো আমি বলবো যে দুটো জায়গার মধ্যে, একটা হচ্ছে এডিসি ব্লক আর একটা হচ্ছে জেনারেল ব্লক, দুটোর মধ্যে মানুষের যে অ্যাসপিরেশন, সেই অ্যাসপিরেশনের মধ্যে একটু পার্থক্য আছে।
গ্রামের যদি আমি এডিসি ব্লকের কথা আমি বলি, সেদিকে মানুষের যে বিশেষ করে রাস্তাঘাট, জল, জীবনধারার মান উন্নয়ন, সাধারণ বেসিক যে অ্যামিনিটিসগুলো, সেগুলো মূল চাহিদা থাকে। আর আর বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা দেখতে পাই সেগুলা দেখুন জেনারেল ব্লকে মানে সবসময়ই রাস্তাঘাট একটু ডেভেলপ থাকে। তো সেদিক থেকে মানুষের যে চাহিদাটা থাকে সেটা অ্যাকচুয়ালি জীবনধারার মান উন্নয়ন কীভাবে করা যায় সেদিকটার দিকেই মানুষের দৃষ্টিভঙ্গি বা চাহিদাটা থাকে। তো দুটো দিক দিয়ে আমি বলবো যে যদি আমি ইন জেনারেল বলি, সবার চাহিদা টু সাম এক্সটেন্ট একই রকম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার মানুষের চাহিদাটা ভ্যারি করে, প্লেস টু প্লেস ভ্যারি করে, কিন্তু ওভারঅল যদি আমি দেখি যে মানুষের চাহিদা বা মানুষের যে অ্যাসপিরেশন, তাদের যে সরকারের কাছে যে তাদের যে একটা মানে দাবি, সব ক্ষেত্রেই মোটামুটি সেমই থাকে। আচ্ছা, এই পোস্টটা হোল্ড করার পর মানে আপনি কীরকম চ্যালেঞ্জ ফেস করেন অতীতেও আজকেও? দ্যাটস এ গুড কোয়েশ্চেন ম্যাডাম। আমি বলবো যে ব্লক আধিকারিক হিসেবে আমার প্রথম যেটা চ্যালেঞ্জ আমি আমার কাছে পেয়েছি সেটা হচ্ছে আপনার যে সমস্ত স্টেক হোল্ডার, যখন আমি বলবো যে একটা ব্লকের ক্ষেত্রে কারা কারা স্টেক হোল্ডার, ব্লকের ক্ষেত্রে আমার যারা লাইন ডিপার্টমেন্ট আছে ওরা আমাদের স্টেক হোল্ডার, প্লাস সাধারণ জনগণ আমাদের স্টেক হোল্ডার, যারা জনপ্রতিনিধি আছেন তারা আমাদের স্টেক হোল্ডার। তো সবাইকে সাথে নিয়ে সবার সাথে একসাথে বসে একটা প্ল্যানিং করা এবং সেটাকে এক্সিকিউশন করা, এই দুটো যখন আপনার একই সাথে সুন্দরভাবে হয় তখনই কিন্তু অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার আপনি বলতে পারবেন যে বলে না আমি আমার কাজটা সুন্দরভাবে করেছি। তো সেটা একটা চ্যালেঞ্জ। যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা যদি সুন্দরভাবে কাজ করতে পারি, দ্য আউটকাম উইল বি গুড, দ্য রেজাল্ট উইল বি গুড। এবং এটাকে যদি আমি যাই না আমি আবার ওনার সাথে কথা বলবো, এই সাথে এটা হবে ওটা হবে, এইগুলো চিন্তা করে কোনোদিন আমাদের সময় কি দেরি হয়ে যেতে পারে কাজের একটু। হ্যাঁ, কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। আমি এটা বলবো যে মানুষের মধ্যে একটা সাধারণ ধারণা থাকে যে অফিসে গেলে লেট হয় না, দিস ইজ নট লাইক দিস। যে কোনো একটা প্ল্যানিং দেখুন আপনি ম্যাডাম, যে কোনো একটা প্ল্যানিং করার পর সেটা এক্সিকিউশন করতে আমার সব দিক আমার বিবেচনা করতে লাগে, যে আমার রুলস অ্যান্ড রেগুলেশনস দ্যাট আর গিভেন বাই দ্য গভর্নমেন্ট, আমার ওগুলো ফলো করতে লাগে। আমি আই এম ইন নো ওয়ে আই এম গোয়িং টু অ্যাকসেপ্ট দ্যাট আই এম গোয়িং টু ভায়োলেট এনি কাইন্ড অফ রুলস অর রেগুলেশন। আমি রুলস অ্যান্ড রেগুলেশন আমি ভায়োলেট করবো না বা আমি করতে চাইও না, কিন্তু আমার যে প্ল্যানিংটা থাকবে সেই প্ল্যানিংটা আমার এই যে জনপ্রতিনিধিদের অ্যাসপিরেশন বা সাধারণ মানুষের অ্যাসপিরেশন, সেটাকেও আমার মর্যাদা দিয়ে আমার কিন্তু এই কাজগুলো আমার ফিল্ডে করতে লাগবে। তো এটাকে আমি চ্যালেঞ্জ বলবো না, কিন্তু বলবো যে একটা আমি চ্যালেঞ্জ না বলে বলবো একটা অপরচুনিটি, যে আমার কাছে আমি এতজন মানুষকে সাথে নিয়ে কাজ করার আমি একটা সুযোগ পাচ্ছি। এটা হয়তো বা ব্লক ডেভেলপমেন্ট মানে অফিসার মানে যদি না হতাম সেই সুযোগটা আমার কাছে আসতো না। তো ইন দ্যাট সেন্স আই উড সে আই এম প্রিভিলেজড ইনাফ টু বি ওয়ার্কিং উইথ এ লট অফ পিপল ফ্রম ভেরিয়াস স্পিয়ার্স অফ লাইফ। ভালো বললেন। এবার আমরা আসছি যে এই ডিজিটালাইজেশনের পরে আপনার এই কাজের ক্ষেত্রে নিশ্চয়ই পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনটা কীরকম এবং প্রান্তিক মানুষজনকে আপনারা কতটুকু এডুকেট করতে পেরেছেন বা কী করেছেন তাদের এডুকেট করার জন্য? ফার্স্ট অফ অল আমি বলবো যে ম্যাডাম, আমাদের যে রিসেন্ট ডিজিটালাইজেশনের ফলে আমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই সুবিধা আমাদের কাছে এসছে। প্রথমত বলবো, যদি আমি অফিসের কথা বলি, আপনি হয়তোবা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদের সমস্তটা গ্রাম পঞ্চায়েত এবং অফিসগুলো যতগুলি আছে সবগুলি অফিস উনি করেছেন, ডিক্লেয়ার করেছেন। তো আমরা কিন্তু আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ভিসি এবং তার সাথে আমাদের অফিস সবগুলো কিন্তু অফিসের আওতায় চলে এসেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে কমিউনিকেশন যেটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ অফিসের মাধ্যমে হচ্ছে, যার ফলে কি হচ্ছে উই আর সেভিং টাইম অ্যান্ড অ্যাট দি সেম টাইম উই আর নট ওয়েস্টিং এনি কাইন্ড অফ পেপার। আমি বলবো কাগজের ব্যবহারটা অনেকটাই অংশে কমে গিয়েছে, সীমিত হয়ে পড়েছে, দেন হুইচ ইজ এ ভেরি গুড সাইন ফর আওয়ার নেচার, মাদার নেচার। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে
আপনার কোয়েশ্চেন যে আমার প্রান্তিক মানুষ কীভাবে এটা থেকে সুবিধাটা পাচ্ছে। একটা সুবিধা ম্যাডাম আমি বলবো যে এটা চোখে দেখা যায়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে সাপোজ একজন মানুষ একটা গ্রাম পঞ্চায়েত অফিসে গেল বা একটা ভিসি অফিসে গেল, সেখানে সে একটা আরওআরের জন্য অ্যাপ্লাই করলো। তো আগে কি হতো, আগে গ্রামের ওই মানুষটা সে যে আমাদের যে ₹5 যে গভর্নমেন্ট রেট ছিল, সেটা গভর্নমেন্ট রেট আমি বলবো না, সেটা মানে অনেক দিন আগে থেকেই চলছে। সেটা অ্যাকচুয়ালি গ্রাম পঞ্চায়েতে যারা জনপ্রতিনিধিরা আছেন ওরাই ঠিক করতে পারেন অ্যাজ পার পঞ্চায়েত অ্যাক্ট। তো যে টাকাটাই হোক, সেই টাকাটা ওনারা কী করছে, ক্যাশ টাকাটা দিয়ে রসিদ নিয়ে তারপর ওরা আরওআরটা নিচ্ছে। কিন্তু এখন আমরা কি করেছি, এখন আমাদের এই ক্যাশ লেনদেন ট্রান্সপারেন্সি, টু ব্রিং ইন ট্রান্সপারেন্সি, আমরা কি করেছি, কিউআর কোড চালু করেছি। যার ফলে কি হয়, যে কোনো এখন আজকালকে সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মানে ডিজিটাল মানে ইউপিআই ইন্টারফেস সবার কাছে আছে, তো তারা কিউআর কোড স্ক্যান করে অলরেডি পে করতে পারছে। এটা হচ্ছে দেখার মধ্যে। আর যেটা দেখা যাচ্ছে না, যে কথাটা আমি একটু আগে বললাম, যে আমাদের কাজের ক্ষেত্রে ফাস্টনেসটা এসছে, যেটা হচ্ছে আমার অফিসের মাধ্যমে একটা লোক সে একটা অ্যাপ্লিকেশন দিল, ওইখান থেকে গ্রাম পঞ্চায়েত থেকে বসে পঞ্চায়েতের ইনচার্জ সেটা আমার কাছে পাঠিয়ে দিচ্ছে থ্রু অফিস। ওই লোকটার ব্লকে আসতে হচ্ছে না, আমি এখান থেকে এটা সার্টিফিকেটটা ইস্যু করে ওই ইনচার্জকে আবার পাঠিয়ে দিচ্ছি, সেই লোকটাকে হাতে হাতে দিয়ে দিচ্ছি। তো ওই গ্রামের যে মানুষ, গ্রামের মানুষের আগে কি হতো, আগে গ্রামের মানুষ গ্রাম পঞ্চায়েতে যেত, সেখান থেকে কোনো কোনো ক্ষেত্রে ওই ব্যক্তিটার হয়তো বা অফিসে আসতে লাগতো, কিন্তু এখন ওই সময়টা সেভ করতে পেরেছে এবং মানুষ খুশি তাতে, যে না আমাদের এখন কাজগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, যেটা ফিল্ডের থেকে আমাদের যেটা মানে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আমরা পেয়েছি ম্যাডাম, এটাই। আচ্ছা, আপনি এখন কিছু সার্টিফিকেটের কথা বললেন, আমি জানতে চাইবো যে বিডিও অফিস থেকে কি কি ধরনের সার্টিফিকেট আপনারা দিয়ে থাকেন? বিডিও অফিস থেকে দেখুন ম্যাডাম, আমাদের এখানে তো আর এসডিএম অফিসের মতো বিভিন্ন ধরনের সার্টিফিকেট সেকশন আমাদের নেই। তারপরেও আমাদের অফিস থেকে মানে ব্লক অফিস থেকে না, মানে ধরুন গ্রাম পঞ্চায়েত বা ভিসি লেভেল ক্ষেত্রে এখান থেকে আপনার আরওআর, হ্যাঁ সেখান থেকে আরওআর পাওয়া যায়। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটটা দেওয়া হয়। আর ভিসির ক্ষেত্রে, ভিলেজ কাউন্সিলের ক্ষেত্রে এটা হয়তো বা আপনি জানেন যে ডেথ এবং বার্থ সার্টিফিকেটটা দেওয়া হয় সাবজেক্টিভ অফিস থেকে। কিন্তু আমাদের এখানে সমস্ত প্রসিজার ফলো করে সেটা ফরওয়ার্ড হয়ে চলে যায় সাবজেক্টিভ অফিসে, সেখান থেকে আবার ডেথ সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেটটা ইস্যু হয়ে ওই ভিসি অফিসে আসার পরে আমরা সাধারণ মানুষকে দিয়ে দিই। কিন্তু গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে অন্যরকম, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে আমরা ট্রেড লাইসেন্স বা আপনার ট্রেড লাইসেন্স দিতে দেওয়া হয়ে থাকে, প্লাস আপনার বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আরওআর, এই সমস্ত সার্টিফিকেটগুলো আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, এবার আমরা জানতে চাইবো যে ব্লক স্তরে যে সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, যেটা বাস্তবায়ন ভিডিওর কাজ থাকে, সেটা আপনারা কিভাবে করেন? স্মুথলি করার জন্য আপনি কি ধরনের কৌশল প্রয়োগ করেন? প্রথমত হচ্ছে আমাদের যে সরকারি স্কিমগুলো থাকে, যেমন ধরুন আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা ধরুন স্বচ্ছ ভারত মিশন বা ধরুন এনজিএনআরই, যে কোনো সরকারি প্রকল্পের, এটা আমি বলবো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলবো যে একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে এক্সিকিউশন, আর থার্ড পার্ট হচ্ছে কি মনিটরিং। মনিটরিং যদি আমার ভালো হয়, আমি একটা কাজ, আমি ফিল্ডে আমার একটা কাজ চলছে, আমি আমার হাজারো কাজের ফাঁকে আমি একটাবার গিয়ে হলো ওই ফিল্ডের কাজটা আমি গিয়ে দেখবো যেটা ঠিকঠাকভাবে হচ্ছে কি। আপনি যখনই সুপারভিশন এবং মনিটরিং, আপনি যখনই দেখবেন, যখন একজন আধিকারিক ফিল্ডে গিয়ে ভিজিট করে, প্রথমত হচ্ছে যারা কাজ করছে তাদের মধ্যে একটা কিন্তু চলে আসে যে বলে না হ্যাঁ এখন স্যার আসবে, স্যার এসে দেখবে কাজটা, আমার কাজটা সময় মতো করছে কিনা, সেটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে আপনি একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসবে যে না ফিল্ডে কাজ চলছে, আমি কাজটা দেখে এসেছি, হ্যাঁ কাজটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে, যেটাই হোক, খারাপ হলে আপনি সাথে সাথেই ফিল্ডে আপনি চিনিয়ে যারা কাজ করছে যে এটা এরকমভাবে হয়নি, সেটা ওরকমভাবে করো। তো এটা গেল একটা। আর আমি বলবো যে যে কোনো স্কিমের সাকসেস ডিপেন্ড করে আপনার মনিটরিং অ্যান্ড সুপারভিশনের উপরে।
এবং যেটা আমরা আমাদের লেভেলে আমরা উই ট্রাই টু মনিটর অ্যান্ড সুপার বা ইচ অ্যান্ড এভরি, যদিও সবটা হয় না, আমরা সবগুলো কাজ আর মনিটরিং করতে পারি না, কারণ একজন ব্লক আধিকারিকের তো অনেক ধরনের কাজ থাকে, মিটিং থাকে, রেগুলার মিটিংস থাকে, তারপরে পাবলিক হিয়ারিং থাকে, যেমন আপনি দেখতে পাবেন যে বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে টু মিট দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস, তাদের অনেক ধরনের আর্জি থাকে, তো সবগুলো মিলিয়ে সম্ভব হয় না, কিন্তু আমি চেষ্টা করি যে আমাদের ব্লকের যতগুলো কাজ হচ্ছে সবগুলো প্রপারলি মনিটরিং করা, সো দ্যাট আমাদের যে টাইমলি কমপ্লিশন অফ ওয়ার্কস সেটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, এবং এটা সাকসেসের ব্লকের যে একটা যে স্কিম, সরকারি যে স্কিমগুলো আছে, স্কিমগুলো সাকসেসের ক্ষেত্রে এটা একটা মানে খুব ভেরি ক্রুশাল পার্ট। যে লিমিট রিসোর্স বা সম্পদের সীমাবদ্ধতার পরিবেশেও আপনাদের নিশ্চিতভাবে কাজ করতে হয়, তো তখন আপনারা যে প্রকল্পগুলিকে কিভাবে অগ্রাধিকার দেন এবং যে সম্পদ আপনাদের কাছে মানে প্রজেক্টের মাধ্যমে আসে সেগুলি মানুষের কাছে আপনারা কীভাবে বরাদ্দ করেন? প্রথমত হচ্ছে দেখুন, এখন যদি আমি MGN রেগা বলুন বা আমাদের PMAY বলুন, এখন একটা সুবিধে কি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, তো যার ফলে কি হয় মানে বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে সরাসরি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকাটা দিয়ে দেওয়া হয়, এটা গেল একটা ধাপ। সেকেন্ডলি হচ্ছে প্রায়োরিটি লিস্টটা, বা যে কোনো ক্ষেত্রেই যে কোনো কাজ হোক, যদি আমি ঘরের কথা বলি, ঘরের ক্ষেত্রে একটা প্রায়োরিটি লিস্ট তৈরি হয়, সেই প্রায়োরিটি লিস্টটা কিন্তু গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে গ্রাম সভার মাধ্যমে তৈরি হয়ে আমাদের কাছে আসে এবং অ্যাকর্ডিংলি ঘরে লোকেশন হয়। এই গেল ঘরের ক্ষেত্রে। MGN রেগার ক্ষেত্রে আমাদের অ্যানুয়াল একটা অ্যাকশন প্ল্যান হয়, ওই অ্যাকশন প্ল্যান মোতাবেক প্রায়োরিটি বেসড অ্যাকশন প্ল্যান হয়, সেই অ্যাকশন প্ল্যান মোতাবেক কিন্তু আমাদের MGN রেগার কাজগুলো চলে। এছাড়া আমাদের যে আরও অন্যান্য স্কিমগুলো রয়েছে, যেমন ধরুন SBM বা স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত যে কাজগুলো আমাদের এখানে প্রায় হয়, সবগুলো ক্ষেত্রেই আমরা সবসময়ই জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে আমরা সাথে নিয়ে আমরা কিন্তু কাজগুলো সিলেকশন করে, আমরা প্রায়োরিটি সিলেক্ট করে আমরা এই কাজগুলো ফিল্ডে আমরা করি। আর প্রত্যেকটা, আমি এটা বলবো আপনাকে আপনার এই নিউজ চ্যানেলের মাধ্যমে, যে আমাদের কাছে কিন্তু কোনো একটা স্কিম ছোট না, প্রত্যেকটা স্কিমই আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা স্কিমের সাথেই সাধারণ মানুষ জড়িত, এবং সাধারণ মানুষের কাছে প্রত্যেকটা স্কিম যাতে পৌঁছে যথাযথভাবে এবং ট্রান্সপারেন্ট ওয়েতে, সেটা নির্দিষ্ট করা বা সেটা সুনিশ্চিত করা, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তো প্রত্যেকটা স্কিম ইম্পর্টেন্ট, কোনো পার্টিকুলার স্কিমের মধ্যে প্রায়োরিটি আমরা দিই না, প্রত্যেকটা স্কিমই আমাদের কাছে প্রায়োরিটি। তো এটা গেল একটা। আর সেকেন্ডলি হচ্ছে, আপনি বলেছেন লিমিটেড রিসোর্স, ইয়েস উই আর হ্যাভিং লিমিটেড রিসোর্সেস ইন দ্য সেন্স যে হিউম্যান রিসোর্সেস আমি বলবো। হিউম্যান রিসোর্স বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে একটা ব্লক মানে কি একটা মানে গ্রামাঞ্চলে একটা অফিস, তো সেই ক্ষেত্রে কিছু ধরুন লজিস্টিকের কিছু শর্টেজ থাকে, তো সেগুলো আমরা উই ট্রাই টু ম্যানেজ, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে আমাদের কিছু শর্টেজ থাকে, তো সেটা আমরা চেষ্টা করি যে টু মেক আপ। কোনো ক্ষেত্রে সাপোজ ধরুন, আমি জাস্ট ফর এক্সাম্পল আমি বলছি যে আমার এখানে যা স্টাফ আছে, সাপোজ আমি প্রত্যেকেই কোনো না কোনো সেকশনে কোনো না কোনো কাজে আমি অ্যাটাচ করে রেখেছি। এবার কোনো একটা কাজ আমার কাছে আসলো, আমি দেখলাম যে আমি ওই ব্যক্তিটাকে আমি যদি এখন ডাকি, তাহলে তাকে আমি যে কাজটা আগে দিয়ে রেখেছিলাম সেটা হয়তো বা একটু ব্যাঘাত করবে, তখন আমি নিজেই সেই কাজটা করে ফেলি। তো ইন দিস ওয়ে উই আর ট্রাইং টু ম্যানেজ। হ্যাঁ, তো একটা একটু তো মানে 100% তো কোথাও হবে না, তো তারপরও ম্যানেজ করতে লাগে, এবং সেই ম্যানেজমেন্টটাই তো একটা ভিডিও হিসেবে ওই ম্যানেজমেন্টটাই মূল, ম্যানেজমেন্টটাই মেইন। আমরা বলি ভিডিও হ্যাজ টু বি এ গুড ম্যানেজার, তো ম্যানেজমেন্ট ইজ এভরিথিং। এবার আমরা আসছি যে কমিউনিটি মেম্বার, যে স্টেক হোল্ডার এবং পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, এই সব কিছুকে নিয়ে একসাথে কাজ করার ক্ষেত্রে মানে তাদেরকে ঐক্যমতে আনার জন্য কী করে?
দেখুন, প্রথমত ডিফার করে আপনি যখনই প্রথমত হচ্ছে যে আমাদের যে কাজগুলো হয় সেই কাজগুলো আমি আগেও বলেছি যে আমাদের একটা অ্যাকশন প্ল্যান থাকে, ওই অ্যাকশন প্ল্যান মোতাবেক, এবং ওই অ্যাকশন প্ল্যানটা কিন্তু তৈরি হয় গ্রাম লেভেলে, গ্রাম পঞ্চায়েত লেভেলে। গ্রাম পঞ্চায়েত লেভেলে তৈরি হয়ে মানুষের প্রত্যেকটা মানুষের যে আশা ভরসা, সেই আশা ভরসার প্রতিফলনটা হয় গ্রাম পঞ্চায়েতের যে একটা গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান জিপিডিপি, সেটার মধ্যে। তো সেটা থেকে কাজগুলো উঠে আসে। তো কাজগুলো যখন উঠে আসে, সাপোজ ধরুন আমাদের এখানে আমরা রেগার, সাপোজ ধরুন কোনো রেগার কাজ, বা ধরুন ঘরের বেনিফিশিয়ারি সিলেকশন, বা যে কোনো ক্ষেত্রে ধরুন সিএম রাবার মিশন বলুন বা ব্যাম্বু মিশন বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যখনই আমাদের কাছে আসে বেনিফিশিয়ারি লিস্টটা সবসময়, আপনারা হয়তো জানেন যে বেনিফিশিয়ারি লিস্টটা সবসময় জনপ্রতিনিধিদের দ্বারা সিলেকশন করা হয়ে থাকে। তো আমরা একই স্কিমটা সম্বন্ধে সেটাকে কি আপনারা পর্যবেক্ষণ করেন বা সেটাকে অবজার্ভগুলি? হ্যাঁ অবশ্যই। মানে তার মানে এই না জনপ্রতিনিধি দিচ্ছেন আমাদেরকে, কিন্তু আমরা ব্লাইন্ডলি সেগুলো নিয়ে নিচ্ছি। ইট ইজ নট লাইক দিস। অনেকের মধ্যে এটা অনেক মিথ হতে পারে। হ্যাঁ, এটা একটা মিথ। এটা আমি বলবো এটা মিথ। কেননা যখন কোনো জনপ্রতিনিধি আমাদের কাছে কোনো লিস্ট দেন, তখন আমরা কিন্তু ওই ব্যক্তিটা নিয়ে আমরা কিন্তু, বা সাপোজ ধরুন 10 জনের একটা নাম দিল, ওই 10 জনের নামটা আমরা দেখবো তার সমস্ত রকমের ডকুমেন্ট আছে কিনা, বা সে এলিজিবল কিনা। কারণ ওনারা তো জনপ্রতিনিধি, ওনারা নাম দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখবো তার এলিজিবিলিটিটা আমরা যাচাই করে, ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হচ্ছে কিনা সেটা যাচাই করে আমরা অ্যাকর্ডিংলি, তখন যদি মনে করি যে এটার মধ্যে ধরেন 2-3টে নাম আমাদের চেঞ্জ করতে লাগে, তখন আমরা ওনাদেরকে আবার বলবো যে এই দুটো এই দুটো ক্রাইটেরিয়ার মধ্যে আসছে না, আপনারা কাইন্ডলি আপনারা নতুন দুটো নাম আপনারা দিয়ে দিন, এবং ক্রাইটেরিয়াগুলো এইগুলো থাকতে লাগবে। যদিও আমরা যে কোনো সিলেকশনের ক্ষেত্রে আমরা প্রথমেই ওনাদেরকে আমরা ক্রাইটেরিয়াটা দিয়ে দিই। তো এখনো পর্যন্ত আমার যতটুকু অভিজ্ঞতা, আমার কোনো ব্লকেই আমার কোনোদিনও মানে জনপ্রতিনিধিদের সাথে মানে কোনো ধরনের মতানৈক্য হওয়ার আমি সুযোগ দিই না ম্যাডাম, এই কারণে, কেননা যখনই কোনো স্কিম আমি চেষ্টা করি যে আমাদের সমস্তটা স্কিম আমি জনপ্রতিনিধিদের কাছে, বিকজ ইট ইজ মাই রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি টু মেক দেম অ্যাওয়ার অফ গভর্নমেন্ট স্কিমস অ্যান্ড গভর্নমেন্ট গাইডলাইন্স। যখন তারা এটা বোঝে, তখন তারা তাদের মতো করে এই বেনিফিশিয়ারি নামগুলো ওরা দিয়ে দেয়, এবং অ্যাকর্ডিংলি আমরা ওগুলোর মধ্যে মানে স্ক্রুটিনি করে আমরা পাঠিয়ে দিই, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আসছে কিছু ব্যক্তিগত প্রশ্ন। ছাত্র জীবন থেকেই কি আপনার ইচ্ছে ছিল প্রশাসক হিসাবে, নাকি অন্য কোনো পেশায় ছিলেন, সেটা যদি বলেন? প্রথমত বলবো আমি একটা লোয়ার মিডল ক্লাস ঘরের। আমি ছাত্র জীবন থেকে অ্যাসপিরেশন তো ছিলই যে বড় হয়ে সবাই বলে অফিসার বড় হবে, মানে অফিসার হবে। তো হ্যাঁ, একটা অ্যাসপিরেশন ছিল আমার। প্লাস যখন আমি আমার মাস্টার্স বা এমফিল কমপ্লিট করি, আমি ইংরেজি নিয়ে লেখাপড়া করেছি, প্লাস আমি হিস্ট্রিতেও এমএ করেছি এখানে থেকে। তো তারপরে মানে তারপরে একটা সরকারি চাকরির আশা। তো সেদিক থেকে অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পরে আমি শিক্ষকতা করেছি কলেজে, গভর্নমেন্ট ডিগ্রি কলেজেও লেখাপড়া করিয়েছি এজ এ লেকচারার। তো তারপরে একটা পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে আমি স্কুলে একটা গভর্নমেন্ট এডেড স্কুলে চাকরি করতাম, পিজিটি চাকরি করতাম। তো তারপর সাব ইন্সপেক্টরের জন্য সিলেকশন পেয়েছিলাম। তো তারপরে এখানে চলে আসলাম 2016 ব্যাচে। তো হ্যাঁ, আমি বলবো যে অ্যাসপিরেশন তো ছিল, তো অ্যাসপিরেশন ছিল, এবং সেই কারণে হয়তো মানুষের আমি আরেকটু আমার যে মানে অ্যাডভেঞ্চার জব প্লাস একদম সরাসরি মানুষের কাছে গিয়ে কাজ করার যে একটা অভিজ্ঞতা, সেটা আমি নিতে চেয়েছিলাম। তো গড হ্যাজ বিন একটা সোশ্যাল সার্ভিসেরও সুযোগ রয়েছে এই চাকরিটার মধ্যে। তো গড হ্যাজ বিন ভেরি কাইন্ড, ভগবান খুব সহৃদয় ছিলেন হয়তো। এবার আমরা শেষ যে প্রশ্ন, যারা আগামী দিনে প্রশাসক হিসেবে নিজেকে দেখতে চান, যারা
এখন প্রিপারেশন নিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে বা আগামী দিনে নেবে, সেই ছাত্রছাত্রীদের প্রতি আপনার কিছু টিপস, পার্সোনাল কিছু টিপস যদি বলেন। টিপসের কথা যদি বলেন, আমি প্রথমেই বলবো লেখাপড়ার কোনো বিকল্প নেই। যদি কেউ মনে করে যে বলে না বইয়ের, আমি বলবো দিস ইজ ট্রু দ্যাট উই আর লিভিং ইন 21st সেঞ্চুরি। এখন মোবাইল আছে, গুগল আছে, সব কিছুই আছে, বাট হোয়াট এ বুক ক্যান প্রোভাইড, নাথিং এলস ক্যান। মানে আপনি বিশ্বাস করেন যে এখনো বইয়ের মধ্যে যেটা আছে, আপনি আমি বলবো যে মানে আপনি মোবাইল থেকে, ঠিক আছে, মোবাইলের মধ্যে ইউটিউব বা গুগল বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। আজকাল তো অনেকগুলো প্ল্যাটফর্ম চলে এসেছে যেখান থেকে আপনি নিতে পারতেন বা নিতে পারেন। কিন্তু আমি কি করতাম, আমার কাছে বই ছিল সবচেয়ে মূল্যবান জিনিস। যদিও আমার সময় গুগল ছিল, যখন আমি এক্সাম ক্র্যাক করেছিলাম, গুগল টুগল সব কিছু ছিল, কিন্তু বইটাই আমার কাছে মুখ্য ছিল। আমি ম্যাগাজিন পড়তাম। আমি সবাইকে বলবো যে ম্যাগাজিন পড়ুন। ম্যাগাজিন হচ্ছে এমন একটা আমি বলবো যে একটা দিক প্রিপারেশনের ক্ষেত্রে। কোন কোন ম্যাগাজিন যদি কিছু ম্যাগাজিন স্পেসিফিক বলুন। তখন আমি যখন লেখাপড়া করতাম ক্রনিকলস পড়তাম, ক্রনিকলস এভরি মান্থ, তারপরে কুরুক্ষেত্র, তারপরে CSR কম্পিটিশন সাকসেস রিভিউ, কম্পিটিশন রিফ্রেশার। তা এখন আরও বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলোর উপরে যেই ম্যাগাজিনগুলো আছে, ক্রনিকলস বা আরও যে অন্যান্যগুলো আছে, সেগুলো আমি সবাইকে বলবো যে আপনারা এই ম্যাগাজিনগুলো পড়ুন। এবং ওই ম্যাগাজিনগুলোর মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন, সব গভর্নমেন্টের স্কিম এবং ইটস ইমপ্লিমেন্টেশন এবং প্রোজ অ্যান্ড কনস সব কিছুই যে অ্যানালাইসিস। যেহেতু আপনারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, কম্পিটিটিভ এক্সামের মধ্যে সবগুলো কোয়েশ্চেনই থাকে অ্যানালিটিক্যাল। ওই অ্যানালিটিক্যাল যে ভিউ, পার্সপেক্টিভ, সেটা আপনারা ওই ম্যাগাজিনগুলো থেকে পেয়ে যাবেন। আর তাছাড়াও ইনফরমেটিভ অনেকগুলো ম্যাগাজিন আছে, জেনারেল নলেজের উপরে অনেকগুলো ম্যাগাজিন থাকে, সেইগুলো। অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ আপডেটেড অল দ্য টাইম, ইচ অ্যান্ড এভরি ডে। কী কী হচ্ছে না হচ্ছে, হোয়াট আর দ্য রিজনস, অ্যান্ড তার ভালো দিক খারাপ দিক সব কিছু নিয়েই কিন্তু আপনাদের প্রিপারেশনটা করতে লাগবে। অ্যান্ড ডিভোট ইউর টাইম। জাস্ট আমি বলবো যে হ্যাঁ 17 ঘন্টা 18 ঘন্টা লেখাপড়া করতে লাগবে, নো, দিস ইজ কমপ্লিটলি রং। ফর মি, আই হ্যাভ এক্সপিরিয়েন্সড ইট। আমি যদি 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ি, অ্যান্ড ওই 5 ঘন্টার মধ্যে যদি আমার 100% আমি দিই, আই বিলিভ that 5 hours is equivalent to 17 hours of just simply reading. আমি 17 ঘন্টা বই নিয়ে বসে থাকলাম, মনের মধ্যে অন্য কিছু চললো। কোয়ালিটি টাইম দিতে হবে, কোয়ালিটিটা এনশিওর করতে লাগবে। যখন আমি লেখাপড়া করতাম, আই ইউজ টু ওয়েক আপ অ্যাট 4 AM, সকাল 4টা থেকে সকাল 8টা পর্যন্ত লেখাপড়া করতাম আমি। তারপরে আমার হাউস হোল্ড ওয়ার্ক শুরু হয়ে যেত, তারপরে আমার স্কুলে চাকরি। 4:30টার সময় আসতাম, 4:30টার সময় এসে আবার টুকটাক অন্যান্য কিছু চলতো। তো দ্য হোল ডে, ইন এ ডে আমি বেশি 5 থেকে 6 ঘন্টা লেখাপড়া করার সুযোগ পেতাম। কিন্তু ওই 5-6 ঘন্টাটাই আমি একদম আমার 100% দিয়ে আমি লেখাপড়া করার চেষ্টা করতাম। তো আমি বলবো যে কোয়ালিটি ইউ হ্যাভ টু এনশিওর ইফ ইউ হ্যাভ টু ক্র্যাক দিস এক্সামিনেশন। এবং সিভিল সার্ভিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি ফর অল, যারা চাইছে যে না লাইফে আমি মানুষকে কাছে গিয়ে কিছু একটা করতে চাই, সমাজে আমার একটা অবদান রাখতে চাই, টু মেক পিপলস লাইফ বেটার in your own way. You will get a lot of opportunities, যেখানে অনেকগুলো সুযোগ থাকবে তোমাদের কাছে যে মানুষকে হেল্প করার বিভিন্ন অ্যাভিনিউজ থাকবে। ওই অ্যাভিনিউগুলো এক্সপ্লোর করে ইউ ক্যান হেল্প পিপল, ইউ ক্যান মিট এ লট অফ পিপল, যেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং নিজেকে তখন মনে হবে যে না আমি যে মানুষের জন্য কিছু করছি। ওই যে জয় অফ গিভিংয়ের যে সেন্সটা,
সেন্সটা তখনই আসবে ওয়ান্স ইউ জয়েন এজ এ সিভিল সার্ভেন্ট, এবং মানুষদেরকে যে হেল্প করার যে জয়টা, ওই জয়টা কিন্তু এই সার্ভিস থেকে। আপনার অফিসের মধ্যে 100 জন লোক আসবে 100টা দাবি নিয়ে, তো প্রত্যেকটা দাবি আপনি পূরণ করতে পারবেন না, কিন্তু তাদের যে হয়তো বা 100টার মধ্যে 70টা আপনি সলভ করতে পারবেন, প্রবলেম বা ইস্যু সলভ করতে পারবেন, কিন্তু ওই যে বাকি 30 জন যে সান্ত্বনাটা পেয়ে যাবে আপনার কাছে, সেটা তাদের কাছে অনেক বিরাট। ইট ইজ নট লাইক যে প্রত্যেক দিন ওই মানুষগুলো আপনার কাছে আসবে না, ওই মানুষগুলো একদিনই আসবে, এবং ওই একদিনটাই তাদের কাছে অনেক। আপনার ওই ব্যক্তিটার সমস্যা যদি আপনি সলভ করতে পারেন, তার চাইতে বড় শান্তি আর কোথাও নেই, বিলিভ মি, আর কোথাও নেই। খুব ভালো বললেন। প্রশাসনের কাজের পাশাপাশি প্রশাসক কিভাবে হয়ে উঠতে হয় সে সম্পর্কেও আপনি অনেক পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমাদের মুখোমুখি স্টুডিও ত্রিপুরা এখানে শেষ করলাম। সঙ্গে থাকবেন স্টুডিও ত্রিপুরা। নমস্কার।